বিয়েবাড়িতে অতিথি এসে গিজগিজে হয়ে গিয়েছে চারপাশ। চারিদিক থেকে ভেসে আসছে আত্মীয় স্বজনদের রসিকতা আর হাসাহাসির শব্দ। সকলের কল্লোল ধ্বনিত মুখরিত খানভিলা। বাড়ির প্রতিটি পুরুষ সদস্যদের নামে শেষ অংশে খানযুক্ত আছে, তাই তো বাড়ির নেমপ্লেটে শোভা পেয়েছে খানভিলা। সময়টা আষাঢ়ের মাঝামাঝি। বাহিরে তীব্র বেগে বাতাস বইছে। সকাল থেকে বৃষ্টি হয়েছে এক নাগাড়ে, তবে এখন আর বৃষ্টি নেই। ঝড়ো হওয়ার সাথে গুড়ি গুড়ি কয়েক ফোঁটা পড়ছে। বাড়ির গৃহিণীরা কোমরে আঁচল গুজিয়ে রান্না বসিয়েছে চুলায়। বাহিরে কোনোভাবেই রান্না বসানো যাচ্ছিল না। যেভাবেই হোক মেহমানকে তো আর না খাইয়ে বিদায় দেওয়া যাবে না। আফিয়া বেগম গলাস্বর একটু উঁচু করে মেহেরিমা বলে ডাক দেয়। সাথে সাথে মেহেরিমা নামক 16 বছরের কিশোরী ছুটে আসে। শান্তভাবে জিজ্ঞাসা করে, কিছু বলবে মা? আফিয়া বেগম শান্ত গলায় জবাব দেয় না, বরং গলায় একটু তেজি ভাব ফুটিয়ে বলল। কয়টা বাজে? মেহেরিমা একগাল হেসে উত্তর দেয়। 11টা মা। আফিয়া বেগম এবার দ্বিগুণ তেজি গলায় বললেন, 11টা বেজে গেছে। বরযাত্রী আসলো বলে। বলি, মেয়েটা যে 2 দিন ধরে না খেয়ে পড়ে আছে, সেই দিকে খেয়াল আছে তোদের? আমাদের কথা না হয় শুনছে না, কিন্তু তোরা বাকি 3জন আসছিস কি করতে বল আমায়। মেহেরিমার মুখের হাসি নিভে গেল। গত 2 দিন ধরে তো তারা কম চেষ্টা করছে না ঝুমুরকে স্বাভাবিক করার, কিন্তু খাওয়া তো দূর, সে কারোর সাথে কথাই বলছে না। হাসি খুশি চঞ্চল মেয়েটা নিজেকে বন্দি করেছে জায়নামাজে। কিছুক্ষণ পরপর দীর্ঘ সেজদায় পড়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। মেহেরিমা যখন তাকে বুঝাতে গেল, তখন ঝুমুরের সেই কি কান্না! বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়ে মেহেরিমার গলা জড়িয়ে ধরে বলল, ও মেহরিমা, তোরা একটু সবাইকে বোঝা না রে। আমি তো তোদের সবার ছোট। সবাইকে রেখে আমায় বিয়ে দিয়ে দিচ্ছে, আমি মেনে নিতে পারছি না রে। আমি তো কারো বোঝা না, বল। আমার বাবা ভাই সবাই আছে, তবুও কেন বাবা আমায় এরকম একটা কারণে পর করে দিচ্ছে? আমাকে কেন তোরা বিদায় করে দিচ্ছিস? আজ আমার আল্লাহ ছাড়া কেউ নেই। উত্তরে মেহেরিমা কিছুই বলতে পারেনি। কি উত্তর দিবে সে? সত্যিই তো ঝুমুর বাড়ির সবারই ছোট। কাকুর মাথায় বিয়ে নামক ভূত কেন চাপলো তা কেউই বুঝতে পারছে না। আজকাল অহরহ এমন ঘটনা হয়, তাই বলে কি মানুষ ছেলেমেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দেয়? তিনি শুধু বিয়ে ঠিক করেছেন এটাই জানাননি, সাথে ভয়ানক হুমকিও দিয়েছেন এই বিয়েটা না করলে তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন। ঘটনার আকস্মিকতায় সবাই বাকরুদ্ধ হয়ে যায়। কি, কেন, কিভাবে? কারো সাহস হয়নি জিজ্ঞাসা করার। মেহেরিমা যখন এসব ভাবায় ব্যস্ত, আফিয়া বেগম বিরক্ত হয়ে দাঁত কটমট করে ধমকের সুরে বললেন, ভাবতে ভাবতেই তো 2 ঘন্টা পার করে দিলি। না দিলি কথার উত্তর, আর না খাবারের প্লেট নিয়ে ঝুমুরের কাছে গেলি। মায়ের হাতের দিকে খেয়াল করলো। তার হাতে যে খিচুড়ির প্লেট ছিল এতক্ষণ সে খেয়ালই করেনি। খানিকটা হেসে আফিয়া বেগমের হাত থেকে খিচুড়ির প্লেটটা নিয়ে দোতলায় উঠে যায়। আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলেন। ঘোমটা টেনে আবারও যায় রান্নাঘরের দিকে। দেখতে দেখতে কেটে গেল 3 ঘন্টা। থেকে থেকে আব্দুর খানের মন বিষণ্ণতায় ঢেকে যাচ্ছে। সকলের একটাই কথা, তিনি ভুল করছেন। মেয়েকে বিয়ে না দিলেও হতো, কিন্তু তারা কি করে বুঝবেন একজন বাবা কতটা চিন্তা করে মেয়ে নিয়ে? কোনোভাবে যদি মেয়ের চরিত্রে দাগ লেগে যায়, তাহলে তিনি বেঁচে থাকবেন কি করে? বসার ঘর থেকে উঠে ঝুমুরের রুমের দিকে যান তিনি। মেয়ের এখনকার অবস্থা তার অজানা নয়, কিন্তু তিনি আজ অসহায়। বড্ড আদরের মেয়ে তার। তিনি স্বপ্নেও ভাবতে পারেন না তার মেয়েকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবে, অপমান করবে। এখন না মানুক, কিন্তু অবশ্যই একদিন ঝুমুর তার সিদ্ধান্তের উপর খুশি হবে। ভাবতে ভাবতেই তিনি ঝুমুরের রুমের দরজা খুলে ভিতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় চোখের সামনে ভেসে ওঠে মেয়ের বিধ্বস্ত রূপ। ঝুমুর তখন জায়নামাজ গুছিয়ে উঠছিল। বাবা মেয়ের চোখাচোখি হতে ঝুমুর শান্ত অথচ কঠিন এক হাসি দিল, যার অর্থ, বাবা এত ভালোবাসা দিয়ে বড় করেছো মেয়েকে, এত দুঃখ দেওয়ার জন্য তোমার কথা তো আমি কখনো ফেলিনি, তবে কেন তুমি এতটা নির্দয়ের মতো ব্যবহার করলে বাবা? আব্দুর খান আর ভেতরে যায়নি। কষ্টে তার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। জীবনে প্রথমবার তিনি মেয়ের চোখে নিজেকে অপরাধী রূপে আবিষ্কার করেন। কোনোমতে দুর্বল শরীরটাকে টেনে নিয়ে আসে নিজের রুমে। মোবাইলটা সোফার সাথে লাগোয়া টি টেবিলের উপরে রাখলেন। সোফার সাথে হেলান দিয়ে আধশোয়া হয়ে চোখ বন্ধ করে নেন আব্দুর খান। নিজের 48 বছরের জীবনে মানুষ চিনতে যে তিনি এত বড় ভুল করে ফেলবেন হয়তো স্বপ্নেও ভাবেনি। 2 ছেলে আর একটি মাত্র মেয়ে তার। কত আদরের ভালোবাসায় বড় করেছিল মেয়েকে। মেয়েও তার কথার বাইরে কোনোদিনও এক পাও ফেলেনি। মেয়ের জীবনে এই করুণ দশা তিনি মেনে নিতে পারছেন না। বন্ধ চোখের কোল ঘেঁষে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কয়েক জোড়া চোখের দৃষ্টি তার পানি নিবদ্ধ। লতিফ খান এবার আর চুপ থাকলো না, প্রশ্ন ছুড়ে দিল আব্দুর খানের দিকে। এসবের মানে কি আব্দুর? কিছু তো বল। কেনই বা এত তাড়াহুড়োতে বিয়ে বন্দোবস্ত করলি? আর কেনই বা ছেলেপক্ষ বিয়েতে আসবে না বলে দিল?
তোর মেয়ের জীবন কি এত সস্তা? আমার মেয়েদের আর তাকে কোনোদিন আলাদা চোখে দেখিনি। বড় আব্বু বলে ডাকে, আমরা কত আদরে মানুষ করেছি তাকে। আর তুই কি করলি? এত অমানুষ কবে হলি তুই? সারা বাড়িতে ড্রয়িং রুমের আলো আর লাল নীল মরিচ বাতির আলো ছাড়া আর কোনো আলো নেই। বাড়ির মহিলারা তখন অন্ধকারে বসে উৎসুক হয়ে তাকিয়ে আছে ড্রয়িং রুমে অবস্থানরত পুরুষদের দিকে। আব্দুর খান, লতিফ খান, ঝুমুরের বড় দুই ভাই রায়হান, রবিন আর লতিফ খানের বড় ছেলে নীরব, সকলের মাঝে একটা গুমট পরিস্থিতি চলছে। কিন্তু না, আব্দুর খান কোনো উত্তর দিলেন না। তিনি বুকে চাপ দিয়ে ধরে রেখেছেন। প্রচন্ড ব্যথায় অস্থির হয়ে চোখ বন্ধ করেন। শুকনো শুকনো ঢোক গিলেন বারবার। একটু পরেই প্রচন্ডভাবে ঘামতে শুরু করেন। বার কয়েক বুকের চাপের মারেন তিনি। লতিফ খান বিদ্বিষ্ট কণ্ঠে বললেন, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আব্দুর খান দুদিকে মাথা নেড়ে অস্ফুটে আওয়াজে বলল। জানি না। নীরব জোরে জোরে তার মাকে ডেকে বলল, কাকার মনে হয় শরীর খারাপ করেছে, প্রেশার বেড়েছে হয়তো। এক গ্লাস তেঁতুল পানি আনো তাড়াতাড়ি। আফিয়া বেগম যাচ্ছি বলে দ্রুত রান্নাঘরের দিকে চলে যান। ততক্ষণে ঝুমুর নিচে নেমে এসেছে। তাকে দেখে সাফিয়া বেগম বুকে জড়িয়ে কেঁদে দেয়। ঝুমুর কিছু জিজ্ঞাসা করবে আগেই আব্দুর খানের চিৎকার ভেসে এলো। আমার ঝুমুরকে তোমরা দেখে রেখো। আমার পবিত্র ফুলটার গায়ে যেন অপবিত্র বাতাস না লাগে। কথাটা পুরোপুরি শেষ করার আগে তিনি বমি করতে শুরু করেন। বমির মাত্রা এত বেশি ছিল যে নাক মুখ দিয়েও গলগল করে বের হয়। সবার মুখ মুহূর্তেই কালো হয়ে যায়। ঝুমুর বাবা বলে চিৎকার করে কেঁদে দেয়। দৌড়ে আসতে নিয়ে শাড়িতে পা বেজে মুখ থুপড়ে পড়ে যায়। নীরব ধরতে গিয়েও ধরল না। উল্টো দিকে ঘুরে চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ে সে। রায়হান দ্রুত গিয়ে তার বোনকে ধরে আর রবিন গিয়ে ধরে তার বাবাকে। পাগলের মতো করছেন আব্দুর খান। চোখ বড় বড় করে জোরে জোরে শ্বাস নিচ্ছেন, যেন এক্ষুনি তার প্রাণ বেরিয়ে যাবে। লতিফ খান দপ করে সোফায় বসে পড়লেন। তার চোখের কোণে অশ্রুরা চিলিক দিয়ে উঠছে। ততক্ষণে আফিয়া বেগম তেঁতুল পানি নিয়ে এসেছে, কিন্তু এখন আর খাওয়ার মতো অবস্থায় তিনি নেই। সাফিয়া বেগম পর্দা খামচে ধরে মুখে আঁচল চাপা দিয়ে ভ্যাল ভ্যাল করে কেঁদে দেয়। নীরব একটু দূরে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সের জন্য ফোন দিল। সবার উদ্দেশ্যে বলল, প্লিজ কান্নাকাটি বন্ধ করুন, এত অস্থির হওয়ার মতো কিছু হয়নি। কান্না কি আর কমে? ঝুমুরের চিৎকার করা কান্নার শব্দে যেন কান ঝাঁঝা করে ওঠে। অস্থির হয়ে নিচে বসে বসেই কাঁদছে সে, বিড়বিড় করছে। আমার জন্য শুধু আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। কারো মুখে রা নেই। বিয়েবাড়ির হাসি খুশি পরিবেশ কি নিদারুণভাবে বদলে গেল। তুমুল বর্ষণের পর প্রকৃতি এখন শান্ত। গ্রামের বাড়িতে ঝুমুরদের বিশাল জমিদারি। দোতলা বিশিষ্ট বেশ বড় একটা বাড়ি তাদের। পুরনো আমলে জমিদার বাড়িটার বাহিরে চাকচিক্য না থাকলেও ভেতর বেশ সুন্দর। বাড়ির বাহিরে বিশাল উঠান, তার বাম পাশ ঘেঁষে একটা বড় পুকুর। এখন চাঁদনি রাত। পুকুর ঘাটে বসে আনমনে আঙ্গুলে শাড়ির আঁচল পেঁচাচ্ছে ঝুমুর। বড় বড় নারিকেল গাছ ঘেরা পুকুরে নারিকেল পাতার ফাঁক গলে গলে পড়ছে চাঁদের আলো। বেশ অনেকক্ষণ কান্নার পরে এখন কিছুটা শান্ত সে। তবুও বুকের ঘন ঘন ওঠানামাগুলো ভিতরের অস্থিরতা জানান দেয়। কি থেকে কি হয়ে গেল কিছুই বোধগম্য হলো না তার। হঠাৎ কোনো কিছুর আওয়াজ পেয়ে ঝুমুর শান্ত হয়ে গেল। সতর্কতার সাথে চারিদিকে দৃষ্টিপাত করলো। তার মনে হচ্ছে তাকে কেউ দেখছে, কিন্তু বাড়িতে তো কোনো পুরুষ সদস্য নেই। ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নাক পর্যন্ত বড় ঘোমটা দিয়ে শাড়ির বাকি আঁচল মুখে চেপে ধরে ঘুরে দাঁড়াতেই মনে হলো নারিকেল গাছের পেছন থেকে কেউ একজন লম্বা লম্বা পা ফেলে দ্রুত সরে গেল। ঝুমুর দমে যায়। ভয় আর অস্থিরতা তাকে জেঁকে ধরে। রাত এখন কয়টা সে জানে না, তবে মাগরিবের আজান পড়েছে অনেকক্ষণ। বাড়িতে পুরুষ বলতে কেউ নেই, সবাই হসপিটালে। আর সে আহাম্মকের মতো এখানে বসেছিল, তাও এতক্ষণ। এসব ভাবতে ভাবতেই গলা শুকিয়ে কাঠ। বুকের ভিতর দ্রিম দ্রিম করে শব্দ হচ্ছে। দ্রুত পা ফেলে সে। কিছুটা দৌড়ের মতো করে স্থান ত্যাগ করে। ঝুমুরের একমাত্র ফুপু আদিবা খান, তার ছেলে ফাইয়াজ আর ফারিয়াকে নিয়ে উপস্থিত হয় খানভিলায়। বিয়েতে দাওয়াত থাকলেও ভাইয়ের উপর প্রচণ্ড ক্ষেপেছিলেন তিনি। বাচ্চা মেয়েটার বিয়ের কথা শুনে রাগে ক্ষোভে মাথা ফেটে যায় তার। রাগ আর জেদের বসে ভাইকে কঠিন কিছু কথা শুনিয়ে ফোন কেটে দেয়। কিন্তু পরের ফোন কলটি যে এত বড় দুঃসংবাদ বয়ে আনবে খুনাক্ষরেও টের পাননি তিনি। আদিবা খান ঘরে ঢুকেই হুহু করে কেঁদে দেয়। শেষবার যাওয়ার সময় আব্দুর খান তাকে বুকে জড়িয়ে ধরে কত আহ্লাদ করে বলেছিলেন, তোর এই ভাই তোর জন্য অপেক্ষায় থাকবে। কথাটা মনে পড়তে বুক ভারী হয়ে আসে তার। প্যাচ প্যাচ করে কাঁদতে কাঁদতে ভাইয়ের রুমে যায়। সাফিয়া বেগম তখন শান্তা, মিম, মেহেরিমাকে নিয়ে খতমে তাহলিল পড়ায় ব্যস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত ব্যক্তির মাগফিরাত ও জীবিতদের বিপদ আপদ রোগবালাই হতে মুক্তি পাওয়ার জন্যই কালেমা 1,25,000 বার পড়াকেই বলা হয় খতমে তাহলিল। আদিবা তড়িঘড়ি করে নিজেও তাদের পাশে বসে। তাকে দেখে সাফিয়া বেগম শব্দ করে কেঁদে ওঠে। আদিবা খান জাপটে ধরে সাফিয়াকে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদিস না, আল্লাহ যা করেন আমাদের কল্যাণের জন্যই করেন।
সাফিয়া বেগম খসখসে গলায় বললেন, আমার সাজানো সংসারটা শেষ হয়ে যাচ্ছে গো আপা, আমি কি করব বলেন? চুপ, কিচ্ছু শেষ হয়নি। দোয়া করতে থাক, আল্লাহ যেন আমাদের সংসারটা পরিপূর্ণ করে রাখে। ফারিয়া বেশ অনেকক্ষণ ধরে ঝুমুরকে খুঁজে চলেছে। বড় মামি রান্নাঘরে টুকটাক কাজ করছে, ছোট মামি শান্তাদের নিয়ে দোয়ার আসর বসিয়েছে। তাহলে ঝুমুরটা কই গেল? ভাবতে ভাবতে একে একে দোতলার সব রুম খুঁজলো। কোথাও না পেয়ে হতাশ ভঙ্গিতে গিয়ে ফাইয়াজের পাশে বসলো। ফোন ঘাটাঘাটি বন্ধ করে ফাইয়াজ ফারিয়ার দিকে তাকায়। ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, মন খারাপ? তুই জেনে কি করবি? ফাইয়াজ বিরক্ত হয়। পরপর আবারও ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ করে। ফাইয়াজের হেয়ালিপনা সহ্য হয় না ফারিয়ার। সে ফাইয়াজের মুখ বরাবর হাত এনে তুড়ি বাজায়। ফাইয়াজ তাকাতেই ফারিয়া এক ভ্রু খানিকটা উঁচু করে বলল, বুঝলি না তো? ফাইয়াজ মাথা নাড়ায়, সে বুঝেনি। ফারিয়া মুখ দিয়ে চুচু শব্দ করে বলল, বুঝবি কিভাবে? এসব বুঝতে হলে মাথায় খিলু থাকা লাগে। তুই তো আবার চর্মরোগের ডাক্তার, মানুষের ভ্রণওয়ালা মুখ ছাড়া ডানে বামে কিছুই দেখিস না। নিজের বক্তৃতা শেষ করে ফারিহা অ্যাটিটিউড নিয়ে যেই না উঠতে নিবে তখনই বেনির আগায় টান খায়। ক্ষুব্ধ দৃষ্টিতে সে তাকায় ফাইয়াজের দিকে, কড়া গলায় হুঙ্কার ছেড়ে বলে, ছাড় বলছি হতচ্ছাড়া। ফাইয়াজ শব্দ করে হেসে ওঠে। ফারিয়ার বেনিটাকে হাতে পেঁচাতে ফারিয়া ধপাস করে সোফায় বসে পড়ে। ফাইয়াজ হেয়ালি সুরে বলে, কি জানি বলছিলি? আমার মাথায় ঘিলু নেই, তাই না? তোর মাথায় তো খুব ঘিলু আছে, তাই তো? এই জন্যই প্রতি বছর আমাকে আর মাকে স্কুলে গিয়ে বসে থাকতে হয় যেন তোকে প্রমোশন দিয়ে পরের ক্লাসে উঠায়। এবার যেন কয় সাবজেক্টে ফেল এসেছে। ফারিয়ার মুখে অপমানে থমথমে হয়ে যায়। এই পড়াশোনার জন্য সে একটু ভাব নিয়ে কথাও বলতে পারে না। দুনিয়াতে কোথাও তার সম্মান নেই ভাবলেই হাত পা ছড়িয়ে কাঁদতে মন চায়। ধ্যাত বলে এক প্রকার দৌড়ে পালিয়ে যায় সে। ফারিয়ার গমন পথে তাকিয়ে শব্দ করে হেসে ওঠে ফাইয়াজ। আজকের সকালটা খুবই সুন্দর, আকাশ পরিষ্কার। সারি সারি মেঘের ভেলাগুলো ভেসে যাওয়ার দৃশ্যটা খুব সুন্দর লাগে ঝুমুরের। একটু আগে হসপিটাল থেকে রায়হান ফোন দিয়েছে, জানায় আব্দুর খান এখন বিপদমুক্ত। অনেক বেশি হাইপার হতে মন মস্তিষ্কে দারুণভাবে চাপ পড়েছে, যার দরুন শরীর খারাপ হয়ে গেছিল। আর সাথে এও বলেছেন তিনি একটু ঝুমুরকে দেখতে চান। ঝুমুরের খুশি তখন দেখে কে। আনন্দে আত্মহারা হয়ে দুরাকাত শুকরানা নামাজও পড়েছে। কিছুক্ষণ বাদে রবিনের সাথে বের হবে ঝুমুর। কাল থেকে বাবাকে দেখার জন্য তার মন উচ্চাটন হয়ে আছে। নরম সাদা রঙা সুতি হিজাব পরে নিচে আসে। উদ্দেশ্য রান্নাঘরে গিয়ে পায়েস রান্না করা। বাবার জন্য সে নিজ হাতে পায়েস রান্না করে নিয়ে যাবে। রান্নাঘরের দিকে যেতেই ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। মেঝেতে যে পানি ছিল তা খেয়াল করেনি ঝুমুর। উল্টাপাল্টা পা ফেলতে গিয়ে পিছলে ধপাস করে মেঝেতে পড়ে যায়। সাথে সাথে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, বুলি ছাড়ে, ও মা গো, আমার কোমরটা বুঝি গেল গো ভেঙে। ফাইয়াজের তখনও ঘুম চোখে। চিৎকারের শব্দে তার ঘুম আচমকা ভেঙে যায়। ভারী বিরক্ত হয় সে। এই জন্য এখানে আসতে ইচ্ছা করে না তার। কানের উপর আরেকটা বালিশ চাপাতেই মনে পড়ল তার দরজার সামনে কি এমন ষাঁড়ের মতো চিল্লিয়ে ঘুমের 12টা বাজিয়ে দিল, তা একবার দেখা প্রয়োজন। ছোট ছোট কদমে এসে শব্দহীনভাবে দরজা খুলতেই দৃশ্যমান হয় ঝুমুরের মায়াবী মুখশ্রী। স্তব্ধ হয়ে যায় ফাইয়াজ। প্রায় 4 বছর পরে দেখছে সে ঝুমুরকে। কিশোরীতে পদার্পণ করা ছোট্ট ঝুমুর এখন আর ছোট্ট নেই। ফাইয়াজ একপাশে হাসলো, গুনগুন করে গাইল, মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইল না, ফুলের মধুল খাইল না। দুপুরের মধ্যভাগ। আজকে সূর্যের তাপ মাত্রাতিরিক্ত। মেঝেতে চপল রোদ্দুরের ছটা ঝিকমিক করছে। গরমে নাজেহাল ঝুমুরের অবস্থা। 2 লিটারের পানির বোতল নিয়ে বসেছে সে। একটু পরপর বোতলে চুমুক দিচ্ছে আর সকালের বেজ্জতির কাহিনী ভাবছে। কি লজ্জা, কি লজ্জা! ধিঙ্গি মেয়ে হয়েও ফাইয়াজ ভাইয়ার সামনে একবার নয় দুইবার ধপাস ধপাস করে পড়েছে। হায় হায়, ভাবতেই ঝুমুরের গাল দুটো লজ্জায় লাল টমেটোর মতো হয়ে যাচ্ছে। একবার আছাড় খাওয়ার পর যখন ফাইয়াজ দরজা খুলে তখন ঝুমুরের বলতে ইচ্ছা করলো, ও মাটি, দুই দিকে শহর, আমি একটু মুখ লুকাই। এমনিতে ঝুমুর ফাইয়াজকে খুব একটা পছন্দ করে না। সেখানে তাকে এভাবে পড়তে দেখে নিশ্চয়ই ঢাকঢোল নিয়ে বের হয়ে সারা গ্রামে বলে আসবে। ঝুমুর লজ্জায় আইঠাই করে ওঠে। নিজেকে দ্রুত আড়াল করার চেষ্টায় মুখ ঢেকে নেয় হিজাবের কোনায়। বহু কষ্টে নিজে নিজে উঠে দৌড় দিতে গিয়ে দ্বিতীয়বারের মতো আছাড় খায়। কোমরের ব্যথার সাথে মনের ব্যথা। সে মাথা নিচু করে ফেলে। ফাইয়াজ তার সামনে এসে হাত বাড়িয়ে দেয় ধরে ওঠার জন্য। ঝুমুরের অবস্থা তখন পথহারা পথিকের মতো। কিশোরীতে পদার্পণ করা ঝুমুর 4 বছরের অধিক সময় ধরে মাহারাম ছাড়া কারো সামনে যায় না। সেখানে কিনা ফাইয়াজের হাত ধরে উঠবে? বিরক্তিতে নাকমুখ কুচকে এক লাফে উঠে দাঁড়ায় সে। দ্রুত বেগে চলে যাওয়ার সময় অজান্তেই ফাইয়াজের মুখের দিকে চোখ পড়ে যায়। ঝুমুর হতভম্ব হয়ে ঘুরে হাঁটা ধরে, কারণ ফাইয়াজ তখন চোয়ালের 32টা দাঁত বের করে নির্লজ্জের মতো হাসছিল। কিরে সাধু বাবা, কি নিয়ে এত চিন্তা করছিস? ঝুমুর তাকায়।
দরজায় হাসি হাসি মুখ করে মেহেরিমা দাঁড়িয়ে আছে। এমন সময় মেহেরিমাকে তার অনেক প্রয়োজন ছিল। দরজা ছেড়ে মেহেরিমা ঝুমুরের দিকে এগিয়ে আসে। খাটের উপর বসতে বসতে বলল, চিন্তিত লাগছে তোকে? কিছু হয়েছে? তার দিকে তাকিয়ে ঝুমুর আবার পানির বোতলে চুমুক দেয়। নিজের লজ্জাটাকে কিছু সময়ের জন্য ব্যাগ ভর্তি করে রেখে মেহেরিমার দিকে ফিরে সিরিয়াস ভাবভঙ্গি ধরে বলল, আচ্ছা, মঙ্গলে কি পানির অস্তিত্ব পাওয়া গিয়েছে? হেয়ালি সুরে মেহেরিমা বলল, কেন, ওখানে গিয়ে কি কাজ তোর? তবে শুনলাম জমি টমি নাকি বিক্রি করেছে, নাকি কিনবি? কথাটা ঝুমুরের মনে ধরল। কণ্ঠটা একটু খাদে নামিয়ে বলল, প্রতি কাঠার দাম কত রে মেহের? চাচ্ছিলাম তল্পি তল্পা গুছিয়ে পৃথিবীকে বিদায় জানিয়ে চলে যাব। ঝুমুরের কথা শুনে মেহেরিমা হতভম্ব। এই মেয়ে বলে কি? বিরক্ত হয়ে বলল, গরমে পাগল হয়ে গিয়েছিস? কি উল্টাপাল্টা বকছিস? ঝুমুর পানির বোতলে আরেকটা চুমুক দিয়ে বলল। আমারও তাই মনে হয় রে মেহের। মেহেরিমা ব্যাককলের মতো চেয়ে থাকলো ঝুমুরের দিকে, কিন্তু সেদিকে ঝুমুরের ধ্যান নেই। প্রতি মুহূর্তে তার বনবাসে যেতে ইচ্ছা করছে। নীরব আর ফাইয়াজ মাত্রই আব্দুল খানের সাথে দেখা করে এসেছে। তিনি এখন ভালো আছেন, কালকেই বাড়িতে নিয়ে আসা যাবে। বাড়ির 4 মেয়ে আর লতিফা খান ছাড়া সকলেই তখন ডাইনিং টেবিলে উপস্থিত। আদিবা খান রায়হানের প্লেটে মাছের টুকরা উঠিয়ে দিতে দিতে প্রশ্ন ছুড়লেন, আমার একটা কথা কিছুতেই মাথায় আসছে না। আমার ভাইয়ের মতো একজন জ্ঞানী ব্যক্তি কি করে এমন ভুল করে? হুটহাট করে ঝুমুরের বিয়ের ব্যবস্থা কেন করলো? এমন তো না যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, যেখানে ও মেহেরিয়ার আর ফারিয়ার থেকেও 4-6 মাসের ছোট। সেখানে তার বিয়ের জন্য এমন তাড়াহুড়ো করার কি প্রয়োজন ছিল? রায়হান উত্তর দেওয়ার আগে রবিন হাসতে হাসতে বলল, ফুপি, তুমি জানো না তোমার ভাতিজি একদম ইস্ত্রে পোকা, মাথার মধ্যে সারাক্ষণ শয়তানি বুদ্ধি নিয়ে ঘুরে। এইমাত্র আমাকে স্কেল দিয়ে বাইরিয়েছে। রবিনের উত্তর শুনে সকলে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। প্রশ্ন করলো কি আর উত্তর দিল কি? আফিয়া বেগম মুখ টিপে হাসলেন, বললেন, বুঝে শুনে কথা বলতে হয় বাবা। সাফিয়া বেগম মুখ ঝামটা মেরে বললেন, বেকুপের আবার বুঝ, তাড়াতাড়ি খেয়ে ওঠ। সরাসরি অপমানে থমথমে হয়ে যায় রবিনের মুখ। যেচে অপমানিত হওয়া আজ নতুন বিষয় না, তবুও তার মন খারাপ হলো। ফাইয়াজ তখন গভীর মনোযোগের সাথে মাছের কাটা আলাদা করছে। এ সময় রবিনের মুখ থেকে ঝুমুরের নাম শুনে হুট করে সকালের ঘটনা মনে পড়ে গেল। সাথে সাথেই ফাইয়াজ ফিক করে হেসে দিল। তার সাথে তাল মিলিয়ে সবাই হাসতে শুরু করলো। ফাইয়াজ হাসি একটু থামিয়ে বলল, আরে রবিন, তুই মনে হয় জানিস না সুন্দরীদের হাতের মায়ের খাওয়াও ভাগ্যের ব্যাপার। কথাটা বজ্রাহতের ন্যায় কানে বেজে উঠল নীরবের। সাথে সাথে ভ্রু কুচকে তাকালো ফাইয়াজের দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি নিচের দিকে নামিয়ে বার 2-1 নিঃশ্বাস ছাড়লো। গলা খাকারি দিয়ে বলল, এমন কিছু না ফুপু, লাস্ট 3 মাস ধরে আমাদের এলাকা শহরে কিছু নেতার আনাগোনা শুরু হয়। মাদ্রাসা বন্ধ করে দিলে কাকু ঝুমুর আর মেহেরেমাকে আনতে যায়। দুপুর হয়ে যাওয়ার কারণে কোনো সিএনজি বা অটো পায়নি। তখন 3 জনে কথা বলতে বলতে হাঁটা শুরু করে। কাকু আবার 3 জনের জন্য 3টা আইসক্রিম নেয়। গ্রামের রাস্তা, দুপুরের পথে কেউ থাকে না, তাই দুজনে নেকাপ তুলে আইসক্রিম খেতে খেতে আসছিল। কিন্তু পথেই ওই বড় নেতার নজরে পড়ে যায় ঝুমুর। তখন কিছু না বললেও তারা আমাদের বাড়ির ঠিকানা জোগাড় করে ফেলে। কাকুকে প্রথমে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু কাকু কোনোভাবে রাজি হচ্ছিল না। বিধায় এক পর্যায়ে গিয়ে থ্রেট দেওয়া শুরু করে। একমাত্র মেয়েকে হারিয়ে ফেলার ভয়ে তিনি তার উকিল বন্ধুর সাথে এ ব্যাপারে আলোচনা করেন। সে ভদ্রলোক উল্টো কাকুর কাছে তার ছেলের জন্য ঝুমুকে চায়। দীর্ঘদিনের বন্ধুত্ব তাদের। ছেলেটা আবার ইঞ্জিনিয়ার, সেই হিসাবে কাকু প্রস্তাবটা ফেরাতে পারেনি। আশেপাশের মানুষ যেন না জানে, তাই আমাদের কাউকে তিনি খোলাসা করে জানাননি। ঝুমুর তো বাবা বলতে পাগল, তাই তো কাকুর সিদ্ধান্তের উপর একটা কথাও বলেনি সে। চুপচাপ 16 বছরের একটা মেয়ে বিয়েতে রাজি হয়ে গেল। আজকালকার যুগে এসব হয় ফুফু? এতক্ষণ সকলে চুপচাপ নীরবের কথা শুনছিল। কি ভয়ানক অবস্থা! আব্দুল খান সারা পৃথিবী চষে খাওয়া মানুষ, আর তিনি কিনা এমন বেকুবের মতো সিদ্ধান্ত নিয়ে এখন হাসপাতালে। এমনও হয়? আদিবা খান ভাবুক হয়ে আবারও প্রশ্ন করল, বিয়েটা তাহলে হলো না কেন? ছেলে ঝুমুরকে দেখেনি। আপডেট যুগের ছেলে তো, তাই আগে দেখা করতে চেয়েছিল, কিন্তু কাকু না করে দিয়েছে। কাকুর কথা, বাড়ি এসে যেভাবে নিয়ম সেভাবে দেখবে, কিন্তু ছেলেটা আলাদা করে তাকে দেখতে চেয়েছে, হয়তো সেই জন্যই আর কি। ফাইয়াজ হেসে হেসে বলল, আই এম শিওর নীরব, ওই ইঞ্জিনিয়ার মাথা মোটাটা যদি একবার ঝুমুরকে দেখতো তাহলে হামাগুড়ি দিয়ে এসে তারপর কে বিয়ে করতো। ফাইয়াজের মুখে আবারও ঝুমুরের কথা শুনে নীরবের মেজাজটা তখন লেভেল ক্রস করে ফেলেছে। বারবার শুধু মনে হচ্ছে ফাইয়াজ এবারে সে যে কোনোভাবে ঝুমুরকে দেখেছে। উফ,
বিরক্তিতে মুখের ভেতরটা তিতকুটে হয়ে গেল তার। কোনো উত্তর না দিয়ে খাবার ফেলে হাত ধুতে উঠে চলে গেল। বিকাল থেকেই প্রকৃতি অশান্ত থেকে থেকে তাণ্ডবলীলা চালাচ্ছে। ঝুম বৃষ্টির সাথে একটু পরপর বাজ পড়ার প্রতিযোগিতা চলছে যেন। হারিকেনের হলদেটে আলো আরো বাড়িয়ে দিয়ে কাঠের জানালাগুলো খুলে দিল মেহেরিমা। বৃষ্টির ছাট ঘরের ভিতরও প্রবেশ করছে। ফারিয়া আর ঝুমুর ঝালঝাল করে মুড়ি মাখিয়ে এনে বসলো বোনদের কাছে। শান্তা আর মিম টুইন হলে ওদের চেহারা বা আচরণ একটুও মিলে না। দুই বোনই এবার ভার্সিটি দ্বিতীয় বর্ষে পড়ে। নীরবের পরে ওরা দুই বোন হয়, আর তারপর মেহেরিমা। ঝুমুরের ভাই রায়হান আর নীরব প্রায় 4 বছরের বড় ছোট। এরপর একে একে রবিন আর তারপর ঝুমুর হয়। নির্জন নিস্তব্ধ ও বাড়ি হয়ে গেল কোলাহলপূর্ণ। পাশের রুম থেকে রবিনের পড়ার শব্দ ভেসে আসছে। সামনে তার এইচএসসি পরীক্ষা। ছেলেটা খুব পড়াকু হলেও রেজাল্ট কখনোই তার মন মতো আসে না। রবিন এই ব্যাপারে খুবই হতাশ। শান্তা আর মিম গভীর মনোযোগের সাথে নকশিকাথার নকশা তুলছে। পাশেই মেহেরিমা বসে ফাজায়েলে আমাল থেকে তালিম করছে, আর দুই অলস ঝুমুর আর ফারিয়া বসে বসে মুড়ি খাচ্ছে। মেহেরিমা এক একটা পার্ট 2-3 বার করে করে বুঝিয়ে দিচ্ছে, আর লাস্টে তার বিখ্যাত ডায়লগ মারছে, বললেন না সুবহানাল্লাহ। তখনই 4 বোনই উচ্চকণ্ঠে বলে ওঠে সুবহানাল্লাহ, বলেই খিলখিল করে হেসে ওঠে। মাওলানা মুফতি মুহাদ্দেসা মোসাম্মদ মেহেরিনা খাতুন, আপনি হাদিসের তাৎপর্য পড়ছেন, ভালো কথা। হাদিসগুলো পড়ছেন না কেন? ফারিয়ার কথায় মেহেরিমা বড়সড় এক হামি দেয়। অলস ভঙ্গিতে নড়ে চড়ে বলে উঠল, আসলে হয়েছে কি হজরত, আমার না বড়ই আলসেমি লাগছে। অলস হুজুরনি আফা, আপনার পড়তে হবে না। ফারিয়া মেহেরিমার হাত থেকে বই নিয়ে ঝুমুরের দিকে এগিয়ে দিতে দিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।